গোলযোগের কারণে আমার আগের ভিডিওটা সঙ্গে সংযোজন করতে হচ্ছে, নতুবা আগের ভিডিওটা আমি ডিলিট করে দেবো, যাই হোক হবে। তো বন্ধুরা, আমি আবার নতুন করে শুরু করছি। রাজ্য পার্শ্ব শিক্ষক সমন্বয় সমিতির পক্ষ থেকে আজকের যে লাইভ প্রোগ্রাম, এই লাইভ প্রোগ্রামে আপনাদের সকল পার্শ্ব শিক্ষক বন্ধুদেরকে স্বাগত জানাচ্ছি। যান্ত্রিক গোলযোগের কারণে আমাকে বেরিয়ে যেতে হয়েছিল, যার ফলে আমি আবার আপনাদেরকে আহ্বান জানাচ্ছি, যারা ফোন করবেন 9734877365 এই নাম্বারে আপনারা আমাকে ফোন করে মেজর পার্টের যদি হয় তাহলে জানবেন। তো গতকালকে আমরা আমাদের মামলার যে ডেট ছিল, এই ডেটের পরিপ্রেক্ষিতে বলা, আমরা সামান্যভাবেও আপনাদেরকে ছোট্ট করে আপডেট দিয়েছিলাম। অনেকে বুঝতে পেরেছেন, অনেকে বুঝতে পারেননি, আর যারা কেউ বুঝেও না বোঝার ভান করেছেন, আমি বিষয়টাকে অনেকে বাজে মানে একটা বিস্ময় সূচক একটা প্রশ্ন সূচক চিহ্নও তুলেছেন, আর তার উত্তরও দেওয়া হয়েছে, আপনারা দেখেছেন। তো বন্ধুগণ, প্রত্যেকটা যুদ্ধেরই জয় পরাজয় আছে, আমরাও জানি। আমাদের এই যুদ্ধেও জয় পরাজয় আছে এবং নিশ্চিতভাবে আছে। আমরা জানি প্রত্যেকে এই যুদ্ধ জয় করার জন্য লড়াই করেন, আপ্রাণ চেষ্টা করেন। আমরাও আপ্রাণ চেষ্টা করছি যুদ্ধে জয়লাভ করার জন্য, আমাদের হিত গৌরব ফেরানোর জন্য। যদিও এই গৌরবটা আমাদের কোনোদিনই ছিল না। যারা করছেন, আমাদের পাশে আছেন বলে অনেকেই গায়ে হাত বোলাচ্ছেন। বর্তমান বিশ্বের বৃহত্তর গণতান্ত্রিক দেশ ভারতবর্ষে এখন একটা উৎসব চলছে। এই উৎসবে যারা পার্টিসিপেন্ট করছেন তারা তো একটা টেনশনে আছেনই, এবং তাদের সঙ্গে যারা তাদেরকে সাহায্য সহযোগিতা করছেন তারা অনেকেই রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য তাদের সঙ্গে যুক্ত হচ্ছেন। অনেক পার্শ্ব শিক্ষক বন্ধু এর সঙ্গে যুক্ত আছেন। যাই হোক, আমি সেই বিষয়ে যাব না, কোনো রাজনৈতিক বক্তব্যে কচকচানিতে আমি যেতে প্রস্তুত নই। তবু একটা কথা বলবো, রাজনীতি যেহেতু আমাদেরকে পরিচালিত করে, সেই হিসেবে আমাদেরকে এই কথাগুলো বলতেই হয়। কারণ গণতন্ত্রের শ্বাসরোধ করার মতো যে পরিস্থিতি ভারতবর্ষে এসে গেছে, সেটা খুব একটা সুখকর নয়, এবং আমরা দেখতে পাচ্ছি। যাই হোক, আমাদের যে বেঁচে থাকার যে জায়গাটা, সেটাও খুব একটা যে ভালো সুখকর তেমনটাও না। কারণ আমরাও মরে বেঁচে আছি, আধমরা হয়ে বেঁচে আছি। তো আধমরাদের ঘা দিয়ে বাঁচানোর মতো কেউ নেই। আমি এর আগেও বলেছিলাম, আজকেও বলছি, আগামীতেও হয়তো বলবো, যে বয়স যতই বাড়ুক না কেন, রক্তের তেজ যতই কমুক না কেন, মানসিকতা এবং মনের যে জোর, সেই জোর এখনো আমার অন্তত পক্ষে ব্যক্তিগতভাবে আমার এখনো কমে যায়নি। কারণ লড়াই করার ক্ষমতা যথেষ্ট রয়েছে এবং মানসিকতাও রয়েছে যথেষ্ট। যাই হোক, আমরা বলতে পারি যে কোনো রাজনৈতিক দলে আমাদের যে স্বার্থ, আমাদের যে সেই দাবিকে পরিপূর্ণভাবে আদায় দেয়, এই মানসিকতা কোনো রাজনৈতিক দলের নেই। যা আগেও ছিল না, এখনো নেই, আগামীতেও থাকবে না। লড়াই যা কিছু করে নিতে হবে, আদায় যা কিছু করে নিতে হবে, তা লড়াই করেই নিতে হবে। লড়াইয়ের মধ্যে দিয়েই সম্ভব। কেউ বলছেন যা ভিন্নতর পথ ভিন্ন হতে পারে, কিন্তু লড়াই প্রত্যেককেই করতে হবে। যারা আইনি যুদ্ধে লড়ছেন, লড়াই করছেন, তাদেরকেই লড়তে দিন। যে কত মানে এর সঙ্গে কত বেনিফিট, ব্যক্তিগত বেনিফিট কতটা আছে না আছে, যারা লড়ছে তারাই জানে। এবং কেউ বলছেন যে আমরা মামলায় হেরে গেছি, আপনারা হারতে দিন আমাদেরকে, আপনারা ব্যক্তিগতভাবে আমাদের হারিয়ে দিন, অসুবিধা কিছু নেই। কিন্তু আমরা মানসিকভাবে এখনো হারিনি, এবং আক্ষরিক অর্থে যেটাকে বলা হয়, আদালত এখনো পর্যন্ত আমাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নেয়নি। আমাদেরকে বলবো যে আমাদের মুখটাকে যে ছোট করে দিয়েছে, মাথাটাকে নুইয়ে দিয়েছে, এমন কাজ, এমন অঘটন আদালত দ্বারা ঘটেনি। সুতরাং আপনারা বিশ্বাস রাখতে পারেন, আমাদের প্রতি বিশ্বাস আপনাদের থাকা উচিত। যে আমরা যে লড়াইয়ে আছি, সেই লড়াইয়ে আপনারা অনেকেই খবর চাইছেন, শুধু খবর চাইছেন। আমি তো খবরই বলছি, আপনি খবরটা বলছি না, আপনারা এখান থেকে সিঞ্চন করে নেন, বুঝে নেন যে খবরটা কি। তা যাই হোক না কেন, এখানে যে বিষয়টা আসছে, সে বিষয়টা হচ্ছে যে লড়াইয়ে কারা কতটুকু সাহায্য সহযোগিতা করছে, সেটা যে লড়াই করছে, যারা লড়াই করছেন তারাই জানেন। সুতরাং এখানে আপনারা
না হাঁটতেই আমাদেরকে দয়া করে আমি অনুরোধ করব। আমি কোনোদিনও আপনাদের কাছে হাত জোর করিনি, কিন্তু অনুরোধ করব যে না হারা পর্যন্ত আপনারা আমাদেরকে হারিয়ে দিন না। এইটা মানসিকভাবে আমরা জিতে আছি এবং আগামী দিনে আমরা জিতবো এই সংকল্পে নিয়েই লড়াইয়ে গেছি। সুতরাং জয় পরাজয়কে মাথায় নিয়ে মেনে নিতেই হয়, আমরাও মেনে নেবো, আপনারাও মেনে নেবেন। সুতরাং আমাদের জন্য যে আপনাদের বৃহত্তর ক্ষতি হোক এটা যেমন আমরা চাই না, আবার আমাদের সুফলটা যেমন আপনারা ভোগ করবেন কি করবেন না সেটা যেমন আমরা বলতে পারি না, যতক্ষণ পর্যন্ত আদালত না বলবে ততক্ষণ পর্যন্ত বলতে পারবো না আমরা। সুতরাং আদালতের বাইরে আমরা কিছু বলবো না। তবে একটা বিষয় যেটা বলার, যে গতকালকে অনেক করেছেন, প্রসেস অবলম্বন করেছেন রাজ্য সরকার। গতকালকের যে প্রসেসটা ছিল সেই প্রসেসটা হচ্ছে ডিলেড প্রসেস, অর্থাৎ যত বড় দেরি করো, যত বড় আঘাত দাও, যত বড় তাল বাহানা শুরু করো, এটাও ছিল এই যে গতকালকে যে হলফনামা এভিডেভিট দেওয়া, যে সাপ্লিমেন্টারি এভিডেভিট সাপ্লাই করা, এটাও কিন্তু ছিল একটা নাটক, এটাও ছিল একটা হ্যাঁ গোলাম ভাই বলুন, আপনি বলছেন, গোলাম দাস্তগীর বলছেন। হ্যাঁ ওয়ালাইকুম সালাম, বলুন। আমি লাইভে আছি, আপনি বলুন। আমি লাইভে আছি, আপনি বলুন। আচ্ছা, আমাদের প্রোগ্রাম আপনার সাথে আমরা আছি, আপনি মানে আজকে যান, আর যখন যে কোনো মুহূর্তে আপনি বলবেন, আমরা সাথে আছি। ওকে। আর একটা হচ্ছে থেকে যে বাড়ি করার জন্য মানে হোম লোন পাবে এবং তার সাবসিডি পাবে, এই ব্যাপারটা কতটুকু এগোলো একটু জানাবেন। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, বিষয়টা একটু পরে নেবেন, এইগুলো একটু পরে নেবেন। হ্যাঁ, আমি যেটা আপনাদেরকে বলবো, আপনি লাইনটা কেটে দিন, গোলাম ভাই লাইনটা কেটে দিন। আচ্ছা, কিন্তু আমি ফেসবুকে দেখতে পাচ্ছি না কেন লাইভে? রাজ্য পার্শ্ব শিক্ষক সমন্বয় সমিতির পেজে যান। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। তো ঘটনা হচ্ছে, আমরা আগামী দিন আমার যেটা করতে চাইছি সেটা হচ্ছে যে আমরা আপনাদের কাছে অনুরোধ করছি, করজোড়ে বিনীত সুরে আপনাদেরকে অনুরোধ করছি, না হারা পর্যন্ত আপনারা আমাদেরকে হারিয়ে দিবেন না। এই করুণ আবেদনটুকু অন্ততপক্ষে রক্ষা করবেন। কারণ আমরা জানি যে রাজ্য সরকার আমাদেরকে হারাবে। রাজ্য সরকার যে হলফনামা দিয়েছে সেই হলফনামাতে পরিষ্কার করে বলেছে প্রত্যেকটা বিষয়, প্রত্যেকটা চত্রে চত্রে ওরা ডিনাই করেছে, যেটা 2014-তে করেছিল সেই একই কথাই বলেছে। কিন্তু এখানে কোনো উপায় নেই। আমরা যেটা চেয়েছি, আমরা ভারত একটা গণতান্ত্রিক দেশ, ভারত একটি হচ্ছে কি বলবো উন্নত গণতান্ত্রিক দেশ। সে দেশে শোষক আর শোষিতের ব্যবধান অনেক, এটা থাকতে পারে না। কারণ ভারত শোষণ করার ক্ষেত্রে ভারতীয় সংবিধান সাপোর্ট করে না। তাহলে যখন ভারতীয় সংবিধান শোষকের পক্ষে আছে, শোষিতের পক্ষে আছে, সেই হিসেবে শোষককে নিশ্চয়ই ভারতীয় সংবিধান কখনোই বরদাস্ত করবে না। এটা মাথায় রাখবেন। এটা মাথায় রেখেই দেখবেন যে আমি উন্নত ভারতীয় সংবিধানের প্রতি আস্থা রেখে বলতে চাইছি যে আমরা সফল হব। কিন্তু আমাদের যে ধৈর্যের বাম, ধৈর্যটা অনেক অনেক দূর, মানে দূরে আছে। আর ধৈর্যের দূরত্বটা অন্ততপক্ষে 250 কিলোমিটার দূরে যদি একটা জায়গা থেকে বাঁধ দেওয়া যায়, সেখানে অনেকটা আছে, অনেকটা দূর 250 কিলোমিটার পথ পেরিয়ে ধৈর্যের বাঁধটা ভাঙতে হবে। তো আপনি জানবেন রাজ্য পার্শ্ব শিক্ষক সমন্বয় সমিতি, আমি যেটা বলতে চাইছি, রাজ্য পার্শ্ব শিক্ষক সমন্বয় সমিতির যে ধৈর্যের বাঁধ, সে বাঁধটা অন্ততপক্ষে 250-300 কিলোমিটার দূরে দেওয়া আছে। নদীর থেকে 250 কিলোমিটার 300 কিলোমিটার দূরে বাঁধ দেওয়া আছে। আমরা ধৈর্য ধরতে প্রস্তুত, লড়াইয়ে আমরা প্রস্তুত, লড়াই আমরা আছি। সুতরাং এই জায়গায় দাঁড়িয়ে আমরা আপনাদের কাছে সাহায্য সহযোগিতা চেয়েছিলাম। আপনারা যেমন করে পেরেছেন সাহায্য করেছেন। আমাদের তরফ থেকে আপনাদের তার জন্য স্পেশাল অভিনন্দন রইল। আপনারা রুটিন গুলো পাঠিয়েছেন, আপনারা আপনাদের স্কুলের সার্টিফিকেট গুলো পাঠিয়েছেন। আবার যে সমস্ত মাস্টারমশাই, মানে টিচার ইনচার্জ এবং হেডমাস্টার হেডমিস্ট্রেস যারা ভয় পাচ্ছেন যে আপনাদেরকে এই সার্টিফিকেট আমরা দিতে পারি না, আমরা রুটিন বাইরে প্রকাশ করতে পারি না, দেখুন মাস্টারমশাই, আপনাদের কাছেও আমাদের অনুরোধ রইল। আমরা যখন এত বড় বৃহত্তর আন্দোলনে চলে গেছি, সেই আন্দোলন থেকে ব্যাকে আসার কোনো জায়গা নেই, পিছনে আসার কোনো জায়গা নেই। সুতরাং
ওই রুটিনগুলো কেমন করে পাবো সে রাস্তাও কিন্তু আমরা তৈরি করে রেখেছি। সুতরাং রুটিন আপনারা দেবেন, কিন্তু আন্তরিকতার সঙ্গে দেওয়া আর ইচ্ছার বিরুদ্ধে দেওয়া এই দুটো মধ্যে ফারাক মশাই। তো আপনারা চেষ্টা করবেন যাতে করে আন্তরিকতার সঙ্গে দিতে পারেন। এই বন্ধুদের সঙ্গে যারা একসঙ্গে কাজ করছেন তাদেরকে শিক্ষক হিসেবে মেনে নিয়ে তাদেরকে একটু সাহায্য করলে হয়তো নিশ্চয়ই তারা আপনাকে আর পিছন ফিরে টানবে না, কারণ আপনার পদটাকে নিয়ে টানাপোড়ান করবে না, এটা ভাববেন। সুতরাং একটা জায়গা রাজ্য সরকার প্রতি মুহূর্তে, প্রতি ক্ষণে, প্রতি ছত্রে বলছেন প্যারা টিচার ইজ নট এ টিচার, এই যে কথাটা বারবার করে বলছেন, এবং আদালত সেই বিষয়টাকে নিয়ে খুব চিন্তিত, শঙ্কিত যে তারা কি, এই প্রশ্নটাও করেছেন। সুতরাং আমি আদালতের কোট আনকোট করে আদালতের কথা আমি বলছি না, তবে একটা বিষয়, একটা মানুষ হিসেবে ভারতবর্ষের গণতান্ত্রিক দেশের সাধারণ শিক্ষিত জনগণ হিসেবে এই কথাটা বলতে পারি, আমরা কি কাজ করি এই উত্তর একমাত্র স্কুলের প্রধান শিক্ষক শিক্ষিকা এবং ভারপ্রাপ্ত শিক্ষকরাই দিতে পারেন, বলতে পারেন, এবং তারাই সার্টিফিকেট করতে পারেন, যদিও তাদের অনেক রাজনৈতিক বাধ্যবাধকতা আছে। তো আমরা জানি যে আমরা যখন 1000 টাকায় যখন জয়েন করি এবং তারপরে যখন আলেমা খাতুন নামে একজন চাকরি পাওয়ার জন্য আন্দোলন করেছিলেন, পাওয়ার জন্য আদালতে মুভ করেছিলেন, এবং তার প্রতি উত্তরে 2005-4 সালে যে জাজমেন্ট হয়েছিল সেই জাজমেন্টে উনি বলেছিলেন যে 2000 টাকায়, মাননীয় বিচারপতি কল্যাণজ্যোতি সেনগুপ্ত বলেছিলেন যে 2000 টাকায় 1000 টাকায় পার্শ্ব শিক্ষক নিয়োগ করা অবৈধ। সুতরাং অবৈধ ঘোষণা করে আমাদেরকে রাজ্য সরকার স্যাক করেছিলেন। আমরা ফার্দার মামলায় গেছিলাম এবং জিতে আমরা এসেছিলাম। সেদিন কিন্তু আমরা ঠিক একইভাবে একই পথে মাননীয় কল্যাণজ্যোতি সেনগুপ্তের ওই যুক্তিকে, ওই লজিককে আমরা দেখে মাননীয় কল্যাণজ্যোতি সেনগুপ্তের ওই বিচার্য বিষয়টাকে পাথেয় করে অবলম্বন করে আমরা এগোচ্ছি। সুতরাং আপনারা একটু ধৈর্য ধরবেন এবং আমাদের যে বক্তব্যগুলো সেই বক্তব্যগুলো একটু বোঝার চেষ্টা করবেন। আপনার যে ইন্টেলেকচুয়ালিটি আছে, আপনার যে জ্ঞান গর্ব আছে, সেই জ্ঞান গর্বে একটু ঘষা মাজা করবেন, দেখবেন আমাদের সমস্ত বিষয়গুলো আপনারা জানতে পারছেন। এবং মেজর যে ডিউটি যে রাজ্য সরকার বলছেন, বারবার করে ছত্রে প্রতিনিয়ত বলছেন যে প্যারা টিচার রিমেডিয়াল টিচিং করে, চাইল্ড ট্র্যাকিং করে আর টিএলএম প্রিপারেশন করে, যেটা এখানে পরিষ্কার করে বলেছেন, সেটা একটু দেখে নিন ভালো করে। রিমেডিয়াল টিচিং 1 নাম্বার, চাইল্ড ট্র্যাকিং 2 নাম্বার, 3 নাম্বার হচ্ছে টিচিং লার্নিং মেটেরিয়ালস প্রিপারেশন ফর অ্যাক্টিভিটি বেসড লার্নিং ইন স্কুল। বিষয়টা আমাদের কাছে নয়, সারা ভারতবর্ষের মানুষের কাছে এটা খুব গুরুত্বপূর্ণ যে ফার্স্ট জেনারেশন লার্নার তাদের কাছে বা পিছিয়ে পড়া ছাত্রছাত্রী তাদের কাছে এই তিনটে গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু প্যারা টিচাররা করে। সুতরাং যে প্যারা টিচারদের যে যোগ্যতা মান, সেটা যে কোনো অংশে অ্যাসিস্ট্যান্ট টিচারদের, সহশিক্ষকদের থেকে কম নয়, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। এটা আমরা আদালতে প্রতিষ্ঠিত করতে পেরেছি। আমরা জানি আগামী দিনে আমরা আরো ভালোভাবে এটাকে প্রতিষ্ঠিত করতে পারবো। দ্বিতীয় কথা বলছেন যে রাজ্য সরকার, আপনারা বলছিলেন না, কেউ বলছিলেন যে আমাদের জন্য একটা করে স্কিম আসছে, সেই স্কিমে আসবে। এখানে রাজ্য সরকার পরিষ্কার করে বলে দিয়েছেন যে 2010-এর যে অর্ডার, সেই অর্ডার অনুযায়ী তাদেরকে নিয়োগ করা হয়েছে এবং কন্ট্রাকচুয়াল বেসিসে নিয়োগ করা হয়েছে, এবং তাদের টাইম টু টাইম বেতনও বাড়ানো হয়েছে, এবং আমরা এই মুহূর্তে আর তাদের বেতন বাড়াতে পারছি না, সেটাও কিন্তু পরিষ্কার করে বলেছেন। মানে এই জায়গায় দাঁড়িয়ে এখানে বলছেন উইথ রেফারেন্স দ্য স্টেটমেন্ট মেড ইন প্যারাগ্রাফ 5 of 6 said affidavit, I deny and dispute the allegation said and accept what are the matter of record. The statement made in paragraph 5 and after issuance of the government order, মানে 134 AC dated February 26 ফেব্রুয়ারি 2009 যে অর্ডারটা বেরিয়েছিল, সেই অর্ডার, গভর্নমেন্ট অর্ডারটা, ডিউটিজ এন্ড রাইট অফ প্যারা টিচার বিকেম সিমিলার টু দা রেগুলার টিচার। একটা জিনিস ভাববেন যে আমরা সিমিলার কাজ করছি, সিমিলার ডিউটি করছি,
তো বটেই, সিমিলার ডিউটি করছি তো বটেই, এবং সিমিলার কাজ করছি তো বটেই, এবং সিমিলার অর্থাৎ নর্মাল রুটিনেও কাজ করছি, তার সঙ্গে সঙ্গে এটাও কাজ করছি চাইল্ড ট্র্যাকিং, রিমেডিয়াল টিচিং এবং টিএলএম প্রিপারেশন, এই তিনটে কাজই আমরা করছি। এবং যারা আউট অফ স্কুল চিলড্রেন তাদেরকে আমরা নিয়ে আসছি স্কুলের মধ্যে, এবং সে তার জন্য পশ্চিমবঙ্গে ছাত্র সংখ্যা অন্ততপক্ষে বেড়েছে, ছাত্র সংখ্যা কমেনি। সুতরাং এই জায়গায় পার্শ্ব শিক্ষকদের যে একটা ভূমিকা, সেই ভূমিকা হেতু আমরা যে ডিমান্ডটা করেছি, সেই ডিমান্ডটা হচ্ছে বেতন বাড়াও এ কথা আমরা বলিনি, আমরা বেতন কমাও এ কথা বলিনি, আমরা বেতন সমকাজে সমবেতন দাও এ কথাও আমরা বলিনি। আমরা বলেছি যে আমরা যোগ্যতা অনুসারে যে কাজটা করছি সেই কাজটা আমাদের কাঠামোই, বেতন কাঠামোই দেওয়া হোক, আমরা এইটুকু বলেছি। এটা নিশ্চিতভাবে বলতে পারি ভারতের সংবিধান 2000 টাকায় 1000 টাকা যেমন স্বীকার করে না, যদি অবৈধ হতে পারে, তাহলে যেখানে প্যারাটিচারদের কাজ মেজর ডিউটিস, সেই মেজর ডিউটিটাকে ডিউটি করার পরেও নর্মাল যে ডিউটি, সেই ডিউটি করার জন্য স্টেট প্রজেক্ট ডাইরেক্টর অর্ডার করছেন, সেখানে 9/1/2015 পরিষ্কার করে বলছেন যে প্যারাটিচাররা সমস্ত কাজ করবে, তাদের নিজস্ব যে ডিউটি আছে সেই ডিউটিও করবে, এবং তার সঙ্গে সঙ্গে কি করবে যে স্কুলের আনুষঙ্গিক সমস্ত জব রিলেটেড, মানে জব রিলেটেড কাজগুলো করবে, কোশ্চেন প্রিপারেশন করবে, অ্যান্সার স্ক্রিপ্ট দেখবে এবং মার্কশিট তৈরি করবে, ইচ এন্ড এভরিথিং করবে। এবং যেটা হেডমাস্টার মশাই যেটা বলবেন, যে পাওয়ার দিয়েছেন হেডমাস্টার মশাইকে, যে পাওয়ারের বলে তারা কাজ করবেন, সেটাও কিন্তু অ্যাকর্ডিং টু গভর্নমেন্ট অর্ডার এটা করাবে। তাহলে সেক্ষেত্রে কিন্তু তারা বলছেন না এই কথাটা যে, এবং সব থেকে বড় কথা, আমাকে দিয়ে কাজ করান বা না করান, সকাল 10:30 থেকে 4:30 পর্যন্ত পার্শ্ব শিক্ষকদেরকে স্কুলে থাকতে হয়, অর্থাৎ টোটাল স্কুলিং টাইমটা তার ওয়ার্ক করতে হয়, তাকে ব্যবহার করা হয়। সুতরাং এই জায়গায় দাঁড়িয়ে আমরা যে কোশ্চেন গুলো অ্যারাইজ করছে, সেই কোশ্চেন গুলো আমরা এই মুহূর্তে আপনাদেরকে উত্তরও চাইছি না, আমরা উত্তরও দিচ্ছি না। আপনাদেরকে শুধু এইটুকু বলবো যে আপনারা অপেক্ষা করুন, ধৈর্য ধরুন, ধৈর্যের বাঁধ 300 কিলোমিটার দূরে বাঁধা আছে, সুতরাং 300 কিলোমিটার পর্যন্ত অপেক্ষা করতে হবে আপনাদেরকে। এবং জেনে রাখবেন যে লড়াই শুধু আমার ব্যক্তিগত লড়াই না, এই লড়াই সামগ্রিকভাবে পার্শ্ব শিক্ষকদের লড়াই। যত যাই বলুক না কেন, যে কেউ বলতে পারে যে আমরা হেরে গেছি, জিতে গেছি, এ কথা কেউ বলবে না, কারণ জেতার কথাটা বললে পারে তাদের আত্মমর্যাদায় ঘা লাগবে। বলছেন না স্কিম, এখানে পরিষ্কার করে বলছেন যে তার পার্শ্ব শিক্ষকদের বেতন বাড়ানো হয়েছে, 10,000 টাকা 13,000 টাকা করা হয়েছে। সুতরাং আর বেতন বাড়ানোর সম্ভাবনা এই মুহূর্তে কম। এবং সব থেকে যেটা ভয়ঙ্কর কথা, 10% রিজার্ভেশনটাকে বলেছিল রাজ্য সরকার 30% রিজার্ভেশন করেছে, সেটাও কিন্তু এই জায়গায় ভয়ঙ্কর ভাবে নেগলেক্টেড, অর্থাৎ আমরা এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি না। আর গোলাম দাস্তগীর যে প্রশ্নটা করেছেন যে তারা হোম লোন পাবেন কিনা, এই বিষয়টা আমাকে জানতে চেয়েছেন, এই প্রশ্নটা করেছেন। আমি প্রশ্নের উত্তরে বলবো, আপনি আপনার ডিপিও এসএসএম হুগলিতে যান, হুগলিতে গেলে পরেই ওনাকে বলবেন যে আমি আমার যে পিএফ আছে, প্রভিডেন্ট ফান্ডের ইপিএফ এমপ্লয়ি প্রভিডেন্ট ফান্ড আছে, সেখান থেকে আমি হোম লোন নেব, আপনার সেখানে যা জমা হয়েছে তার থেকে ডবল পরিমাণে আপনাকে সেখানে দেওয়া হবে, এবং খুব ইন্টারেস্টটা খুবই কম। আপনি যোগাযোগ করুন, যোগাযোগ করার পর আপনাকে কি করতে হবে পরবর্তীতে আপনি জানতে পারবেন। আমরা আবার টাইম টু টাইম আপনাদেরকে সহযোগিতা করব এবং সাহায্য করব। আর যারা এই পার্টি বলে দিই, যারা লোন করতে ইচ্ছুক নদিয়া ডিস্ট্রিক্টে, যেমন আমরা অগ্রণী ভূমিকা নিয়ে আমরা করেছি নদিয়া ডিস্ট্রিক্টে 15 বছর মেয়াদে 5 লক্ষ টাকা, সর্বোচ্চ 5 লক্ষ টাকা প্যারাটিচাররা নিতে পারে, এবং আমিও ব্যক্তিগতভাবে আমি গ্রহণ করেছি। তো সেই জায়গায় দাঁড়িয়ে আপনারা করতে পারেন। এবং যদি কারো নদিয়া ডিস্ট্রিক্টকে উদাহরণ দিয়ে অন্যান্য যে ডিস্ট্রিক্ট গুলো, আমরা স্টেট কোঅপারেটিভ ব্যাংকে আমরা মানে যাচ্ছি খুব অল্প কিছুদিনের মধ্যে, অর্থাৎ এই যে মহা উৎসব, এই উৎসবটা চলছে, এই উৎসবের পরেই স্টেট কোঅপারেটিভ যে ডিপার্টমেন্ট আছে সেখানে আমরা যাব। আমরা সব সারা যাতে অল ওভার বেঙ্গল যাতে কোঅপারেটিভ ব্যাংক থেকে তারা লোন পেতে পারে এবং সেটা ব্যবস্থা করা, এটা আমাদের কর্তব্য, সুতরাং আমরা করব। আপনারা অপেক্ষা করুন। বন্ধুগণ, আপনারা যে জায়গায় দাঁড়িয়ে আছেন, আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি, লড়াইটা যারা করছে তাদেরকে একটু দয়া করে করতে দিন।
আপনারা সাহায্য করতে না পারুন, আপনারা ইন্সপিরেশনটাও তো দিতে পারেন বাড়ি থেকে বসে থেকে, পারেন না, সেটাও পারেন না। অনেকে বলেন যে আমরা অনেক হেরে গেছি, অনেক বুঝে গেছি, অনেক মানে অনেক কিছু হারিয়ে গেছি, অনেক পয়সা নষ্ট করেছি। বন্ধুগণ, আপনাদের সবকিছু সঞ্চিত রয়েছে। কারণ রাজ্য পার্শ্ব শিক্ষক সমন্বয় সমিতির নেতৃত্ব হিসেবে দায়িত্ব নিয়ে বলতে পারি, আপনাদের এতটুকু অর্থ আমরা কোন রকম তুচ্ছপাতের জায়গায় যাইনি। আপনারা আগেও দেখেছেন, এখনো দেখছেন, আগামীতেও দেখবেন। কারা বন্ধু কারা শত্রু চিনতে থাকুন, চিনে যাবেন। কারণ এখনো পর্যন্ত, এর আগেও আপনাদেরকে বলেছি, কোন রাজনৈতিক দল স্পেসিফিক করে নয়, কোন রাজনৈতিক দল আপনার অধিকার দেবে না। অধিকার আদায় করে নিতে হবে, সেটা আইনি পথে হোক আর মাটির আন্দোলনের মাধ্যমে হোক, যেভাবে হোক করে নিতে হবে। আমরা আপনাদের পাশে আছি, আপনাদের সাথে আছি এবং আগামীতেও আপনাদের সঙ্গে থাকবো। হ্যাঁ বলুন। রাজ্য পার্শ্ব শিক্ষক সমন্বয় সমিতির পেজে যান, তাহলে দেখতে পাবেন। রাজ্য পার্শ্ব শিক্ষক সমন্বয় সমিতির পেজটাকে লাইক করুন, করে দেখুন আমার লাইভ চলছে, আমি লাইভ থেকেই আপনার সঙ্গে কথা বলছি। আপনি লাইনটা কেটে দিন। তাহলে বন্ধুগণ, সব থেকে যেটা বড় কথা, যে আপনাদের সঙ্গে আছি, আপনাদের সঙ্গে ছিলাম এবং আগামী দিনেও থাকার দৃঢ় প্রতিজ্ঞা অঙ্গীকার করেই আপনাদেরকে বলছি যে আপনারা অন্ততপক্ষে আমাদের থেকে মুখ ফিরিয়ে নেবেন না। কারণ আপনাদের বন্ধু হিসেবেই আমরা আত্মপ্রকাশ করেছি। কোন রাজনৈতিক দল আপনাদের অধিকার দেবে না, আমাদের অধিকার দেবে না। আপনাদের আমাদের সকলকে অধিকার আদায় করে নিতে হবে। কারণ আমরা দেখবেন, এখন যদি কোনো কথাই বলি, সেটা রাজনৈতিক রঙে রাঙিয়ে আপনারা বাইরে অনেকেই প্রচার করবেন। আমরা বলেছিলাম যে আপনারা অন্তত পক্ষে আমাদেরকে একটি নিদর্শন দেখান, কিন্তু আমাদেরকে কোনো নিদর্শন কেউ দেখাননি। আমরা বলেছিলাম, কেন্দ্রীয় সরকারের কাছে দাবি করেছিলাম, টিএফএফএস এর মাধ্যমে আপনাদের যে অংশীদারিত্ব, সেই অংশীদারিত্বটা দিন, তারা দিতে পারেননি। আমরা তাকিয়েছিলাম বিহারের মামলার দিকে, সেটাও এখনো পর্যন্ত বিহারের মামলার যে জাজমেন্ট, সেই জাজমেন্ট আসেনি। কিন্তু বিহারে আমরা দেখতে পাচ্ছি, বিহারে যারা ক্ষমতা আছেন, ঝাড়খণ্ডে যারা ক্ষমতায় আছেন, তারা কিন্তু ক্ষমতাসীন দল, তারা কিন্তু এখনো পর্যন্ত কোন রকম ভাবে পার্শ্ব শিক্ষকদের দাঁড়িয়েছেন এটা না। অনেকে কেউ বলছেন যে যদি এখানে শাসক দল ক্ষমতা অনেকটা কমে যায়, তাহলে পরে দুর্বল হয়, তাহলে আমাদের দুর্বল শাসক আমাদের দাবি মানার ক্ষেত্রে হবে, দাবি মানার ক্ষেত্রে, আদায়ের ক্ষেত্রে সহজ হবে। আমি বলবো, কোন রাজ্য সরকারই আমাদের প্রকৃত যে দাবি, সেই দাবি আদায় দেবে না। কারণ আপনি দেখে থাকবেন, যখন 2000 টাকাও আপনার বেতন, আমার বেতন 1000 টাকা ছিল, আপনার বেতন আমার বেতন, তখনও কিন্তু একটি সরকার কাজ করছিল, তার বেতন ছিল মানে রেগুলার টিচারদের বেতনের থেকে আমার বেতন ছিল 1/3। আজকে কাজ করছেন রেগুলার টিচারদের বেতন কারো কারো ক্ষেত্রে 1/3 নয়, 1/5 চলে গেছেন। যেমন আমাদের সময় যারা কাজে ঢুকেছিলেন, 2004-এ যারা ঢুকেছিলেন, তারা এখন বেতন পাচ্ছেন প্রায় 50-60-এর কাছে চলে যাচ্ছেন তারা। সুতরাং আমাদের বেতন কিন্তু সেই যে তিমিরে ছিল, বরঞ্চ কমে যাচ্ছে, বাড়ছে না। 1/3 থেকে কমছে, বাড়ছে না। সুতরাং আজকে যারা বলছেন যে 20 থেকে 42 থেকে 20-তে আসুন, দেখবেন আপনার বেতনটা 20 হয়ে যাবে, তো আমি একটা কথা বলবো, তাদের তো 20,000 টাকা মিনিমাম বেতন করার কথা ছিল, তারা কেন করলো না, কেন পারলো না? বিষয়টা হচ্ছে, যখন একটা কমিউনিটির জন্য একটা আইন পাস করতে তারা বারবার করে পাস করতে চাইছে, যাচ্ছে, তাহলে সেক্ষেত্রে অনেকেই বাধা দিচ্ছেন না। আমি কি বলতে চাইছি নিশ্চিত বুঝতে পারছেন। কিন্তু সার্বিকভাবে সমস্ত রাজনৈতিক দলই প্যারা টিচারের উন্নতির জন্য কুম্ভীরাশ্রু মানে বিসর্জন দিচ্ছেন, কুম্ভীরাশ্রু বিসর্জন দিচ্ছেন। তাহলে যখন কুম্ভীরাশ্রু প্রত্যেকেই বিসর্জন দিচ্ছেন, যারা ক্ষমতায় থেকে আমাদেরকে জন্ম দিয়েছেন, অনুৎপাদক করে রেখেছেন, সেই তাদেরকে বলবো, তারা বলছেন যে আমরা সমকাজে সমবেতন চাই। তারা এতদিন কোথায় ছিলেন? আমাদের প্রশ্ন। তারাও আন্দোলন করছেন, এবং যারা ক্ষমতায় এসেছেন রুলিং পার্টি, তারাও বলছেন আপনারা আমাদেরকে ক্ষমতায় নিয়ে আসুন, আপনাদেরকে যথাযোগ্য সম্মান প্রদর্শন করবেন। আপনি দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গে হাজারে হাজারে কাতারে কাতারে প্যারা টিচার
যদি না খেয়ে মরে যায় তবুও সেই দলটির শাসক দলটির কোন রকম ভাবে করবে না, কারণ মদ খেয়ে মরলে যেখানে 20,000 টাকা 2 লক্ষ টাকা পাওয়া যায়, যে মদ খেতে উৎসাহিত করা হয়, সেখানে শিক্ষার জন্য শিক্ষা দীক্ষার জন্য প্যারা টিচারদের বেতন বাড়িয়ে তাদের তাদের মানকে উন্নত করবে, এই মানসিকতা যে সরকারের নেই, সে সরকারের দ্বারা আর আর উন্নয়ন হতে পারে না, অবনয়ন ঘটছে। আপনি দেখতে পাবেন পার্শ্ব শিক্ষকদের ক্ষেত্রেও ঠিক একই কথা ঘটছে। তো আমি একটা কথা বলবো যে আপনি আপনারা যত যাই বলুন না কেন, আপনাদের জন্য আমাদের জন্য অবহেলিত দুর্বল শ্রেণীর জন্য কেউ ভাবছে না, কেউ ভাবছে না, কেউ ভাবছে না। আগামী দিনে তাদেরকে ভাবানোর যে পথ, একমাত্র ভাবানোর পথ, সেটা যদি আপনি করতে যান তাহলে রাষ্ট্র বলবে আপনি দ্রোহী অর্থাৎ বিদ্রোহী। এই রাষ্ট্রদ্রোহিতার দায়ে আপনাকে কখনো কখনো হ্যারাস করা হবে, কখনো কখনো জেলে পোড়া হবে, কখনো কখনো আপনাকে স্বর্গে পাঠিয়ে দেওয়া হবে। সুতরাং এই সমস্ত জায়গায় দাঁড়িয়ে খুব কৌশলে আপনার কৌশল অবলম্বন করতে হয়, যে কৌশলটা আমরা অন্তত পক্ষে অবলম্বন করেছি। এই লড়াইটা আপনার আমার লড়াই। সুতরাং দাদা, আমি আপনাদেরকে অনুরোধ করব, দিদিরা আপনাদেরকে অনুরোধ করব, ভাইয়েরা আপনাদেরকে অনুরোধ করব, অন্তত পক্ষে আমাদেরকে হেরে যাওয়ার আগে আপনারা যেন হারিয়ে দেন না দিয়েন। এটা 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 আপনাদের কাছে অনুরোধ করব। কারণ আমরা দেখতে পাচ্ছি 2014 সাল থেকে আমরা হেরে যাচ্ছি, 2013 সাল থেকে হেরে আসছি, হাঁটতে হাঁটতে আমরা এমন একটা জায়গায় পৌঁছে গেছি যে আমাদের আত্মমর্যাদা, আপনি জানেন, হারলে যত হারবেন তত জেতার স্বাদ পাবেন। আপনি যেখানে হারবেন, যেখানে হেরে গেছেন, এটা আমার কথা নয়, আমি এটা এটা মিথ্যা বুড়িয়ে আওড়াচ্ছি তেমনটাও না, কিন্তু যেখানে হারবেন সেখান থেকে আপনি শিখতে পারবেন। আমি একটা জায়গায় হেরেছিলাম, অস্বীকার করি না, আমি হেরেছিলাম। 2006-7 একটা মামলা করেছিলাম, সেই মামলায় আমাকে হারানো হয়েছিল, কারণ ওই মামলাটাকে চ্যালেঞ্জ করতে হতো, সেটা কিন্তু চ্যালেঞ্জ করেনি। ওইখান থেকেই আমার শিক্ষা। সুতরাং আমি হেরে শিখেছি। আবার কেউ জিতে অনুৎসাহিত হচ্ছেন আজকে, যাতে করে অন্য কেউ না জিততে পারে, যাতে করে সে প্রতিষ্ঠিত না হতে পারে, এটা চাইছে। সুতরাং আমাকে ব্যক্তি স্বামী মাত্রাকে আপনারা কতটুকু প্রতিষ্ঠিত করবেন না, তাতে আমার কোনো কিছু যায় আসে না। কিন্তু একটা গোষ্ঠীর অর্থাৎ পার্শ্ব শিক্ষকদেরকে জয়ের স্বাদ দেবেন কি দেবেন না, তাতে আমার কোশ্চেন আছে, আমার প্রশ্ন আছে যে আপনি কি প্যারা টিচার নন? যদি আপনি প্যারা টিচার না হন, তাহলে আপনি কোনো কথা বলার অধিকার নেই, অন্তত পক্ষে এই জায়গায় নেই। আপনি রাজনীতি করুন, মঞ্চ করুন, যা খুশি তাই করুন, কিন্তু এই জায়গায় অন্তত পক্ষে কথা বলবেন না যে আমরা পার্শ্ব শিক্ষকদেরকে নিয়ে রাজনীতি করছি। সেই রাজনীতিটা একদম উৎকৃষ্ট রাজনীতি, এবং সেটা একদম রাজনীতি নিরপেক্ষ রাজনীতি, অর্থাৎ আমরা যে রাজনীতি করছি দল নিরপেক্ষ রাজনীতি করছি। সুতরাং যে দল ক্ষমতায় আসবে তার স্তুতি গাইব তেমনটা না, কিন্তু আমরা পার্শ্ব শিক্ষকদের ভূত ভবিষ্যৎ লড়াই করার মধ্য দিয়ে পার্শ্ব শিক্ষকদের দাবি আদায় করার জন্য যে পন্থা অবলম্বন করতে হয়, সেটা যত রকমের কঠিন পন্থা অবলম্বন হোক না কেন, অবলম্বন করা যাই হোক না কেন, আমরা সেটাই করতে প্রস্তুত। কিন্তু কখনোই পিছন থেকে পার্শ্ব শিক্ষকদেরকে ছুরি মারতে প্রস্তুত নই। কারণ কিছুদিন আগে স্কিম তৈরি হয়েছিল, স্কিম ভেস্তে গেছে। কিছুদিন আগেই বলা হয়েছিল যে আমাদের বেতন বাড়ছে, ওটাও ভেস্তে গেছে। কারণ পরিষ্কার করে আমার হাতে যে দলিলটা রয়েছে, এই দলিলটা নিশ্চয়ই আমার দেওয়া নয়, এটা দিয়েছেন কে? সোনালী দেব। সোনালী দেব দিয়েছেন, তিনি হচ্ছেন সেক্রেটারি, I am the assistant secretary in the Department of West Bengal School Education, Government of West Bengal, তিনি বলছেন। সুতরাং সোনালী ম্যাম যখন দিচ্ছেন, দেবনাথ যখন দিচ্ছেন, তখন উনি যখন ডিক্লারেশন দিচ্ছেন, তখন এটা আর বলার অপেক্ষা রাখে না। এই ডকুমেন্টেশন আমার হাতে রয়েছে, আমার কাছে রয়েছে, আপনাদের কাছে রয়েছে, আপনার হাতে রয়েছে। সুতরাং এই জায়গায় দাঁড়িয়ে এই কথাটা বিশ্বাস, আপনার চোখের দেখা, একটা সময় মহাত্মা গান্ধী বলেছিলেন, খুব ঐতিহাসিক কথা, আমি ইতিহাসের ছাত্র হিসেবে মনে রেখেছি। বল্লভ ভাই প্যাটেলকে বলেছিলেন, বল্লভ তুমি কি আমাকে চোখের দেখা কানের শোনা থেকে বিরত রাখবে? আমি দেখতে পাচ্ছি, আমি তো শুধু চীনে বসে নেই, আমি তো খোদ দিল্লিতে বসে রয়েছি। সুতরাং যে দিল্লির যে পরিস্থিতি, ভারতবর্ষের যে পরিস্থিতি, সেটা আমি অবলম্বন দেখতে পাচ্ছি। সুতরাং সেই জায়গায় দাঁড়িয়ে তুমি কি আমাকে চোখের দেখাটা অস্বীকার করতে বলছো? সুতরাং আপনারা যখন
আমাকে বলছেন যে আমরা হেরে গেছি, তখন দেখুন তো আমার এই হাতে যে দস্তাবেজটা রয়েছে সেটা নিশ্চয়ই আমার কাছে নয়, আপনার কাছে রয়েছে, এটা পাবলিক ডকুমেন্ট। সুতরাং সেই জায়গায় পাবলিক ডকুমেন্ট যখন পাবলিক ডকুমেন্ট যখন সেখানে আপনি বলতে পারেন না যে আপনার এই কাছে এই ডকুমেন্টসটি হাতে নেই, এটা করতে পারে না, এটা মিথ্যাচার, এটা সত্যাচার, যাই হোক না কেন। আমি অত কিছু বলতে চাই না। যে রাজ্য সরকার পার্শ্ব শিক্ষকদের জন্য কোনো কিছু করবে এরকম কোনো রকম ভাবনা চিন্তা নেই। আপনারা এই এই জায়গায় আশ্বস্ত থাকতে পারেন। পার্শ্ব শিক্ষকদের জন্য যদি কিছু হয় আদালতই করতে পারে, একমাত্র পথ হচ্ছে আদালত। আমরা বৃহত্তর পরিকল্পনার জন্য পরিকল্পনা রূপায়িত করে রেখেছি। সুতরাং এই জায়গায় দাঁড়িয়ে আপনারা নিশ্চিতভাবে বুঝতে পারেন যে আমরা এমন একটা পর্যায়ে পৌঁছে গেছি যেখানে অন্য কোন শিক্ষক সংগঠন, অন্য কোন রাজ্য পার্শ্ব শিক্ষকদের কোন সংগঠন এই জায়গায় এখনো পর্যন্ত পৌঁছতে পারেনি। আপনারা আমাদের প্রতি বিশ্বাস রাখতে পারেন, আশ্বস্ত থাকতে পারেন। আমরা যুদ্ধ জয় করবই, এই যুদ্ধে জয় লাভ করতে হবে এই মর্মে আপনাদেরকে আহ্বান জানিয়ে তার জন্য আপনারা আমাদেরকে অন্ততপক্ষে ইন্সপিরেশন দেবেন, পিছনে ধরে টানবেন না। আর যে সমস্ত মাস্টারমশাই আপনারা এখানে আছেন, অ্যাসিস্ট্যান্ট টিচার যারা এই পেজে আছেন, তারা অন্ততপক্ষে এই ভাইদের কথা, এই অবহেলিত মানুষগুলোর কথা চিন্তা করে আপনারা বিরূপ মন্তব্য করবেন না। কারণ আপনারা যখন ডিএ বাড়ানোর জন্য যখন আদালতে যান, আমরা কোনো কথা বলিনি। আমরা যখন কথা বলিনি তখন আমাদের বিষয়ে আপনাদেরকে ভাবতে হবে না। আমরা যে অধিকারের জন্য লড়াই করছি সেই লড়াইটা আমাদেরকেই লড়তে দিন। আপনারা পারলে সহযোগিতা করবেন, যদি সহযোগিতা না করতে পারেন তাহলে কানটা ধরলে মাথাটা আসে, সেটা নিশ্চয়ই আপনাদেরকে বলে শেখাতে হবে না। কারণ আমরা কান ধরতেও জানি, আমরা অন্ততপক্ষে কান ধরে রেখেছি। এবং আগামী দিনে আপনারা যে যে কাজগুলো করাবেন সেই কাজগুলো যেন নিশ্চিতভাবে সেটা সরকারি রুলস ফলো করে হয়, এবং সেটা যদি রুলস ফলো করে না হয় তাহলে তার কৈফিয়ত যেমন আপনাদেরকে দিতে হবে। মানে আনভয়েডেবল সার্কামস্টান্সেস এই যে কথাটা বলা আছে, যে অর্ডারটিতে বলা আছে, সেই অর্ডারটি একটু ফলো করবেন, দেখবেন, এবং সেখানে আপনারা যেটা করছেন সেটা আমরা করতে প্রস্তুত। আমরা আমাদের সর্বোচ্চ মানে শ্রম নিংড়ে উজাড় করে শিক্ষার্থীদের জন্য দিতে চাই, স্কুলের জন্য দিতে চাই। এই দেওয়াটাকে আপনারা বিরূপ ভাবে নেবেন না, দুর্বল ভাবে নেবেন না। অন্ততপক্ষে ভাববেন এই ভাইদের জন্য যদি কিছু করে যেতে পারেন, ইতিহাসের পাতায় আপনার নামটি লেখা থাকবে। একটা লড়াই আন্দোলনে আপনি একটা সাক্ষী থাকবেন। সুতরাং সেই লড়াই আন্দোলনে আপনি সাক্ষী থাকবেন এটাই কামনা করব। আর পার্শ্ব শিক্ষকদেরকে উদ্দেশ্যে বলবো যে আপনারা আমাদের সঙ্গে থাকুন। আমরা এই লড়াইয়ে অবশ্যই আমরা থাকবো, এবং প্রত্যেকটা লড়াই জয় পরাজয় থাকে, প্রত্যেকটা যুদ্ধে জয় পরাজয় থাকে, আমাদের ক্ষেত্রেও তাই। আমরা সমস্ত দিক ভাবনা চিন্তা করে, আপনাদের কথা চিন্তা করে, আমার ব্যক্তিগত স্বার্থের কথা চিন্তা করে, আমার ব্যক্তিগত ইচ্ছা অভিপ্রায়কে মূল্যহীন করে দিয়ে সার্বিকভাবে সমস্ত মানে একটা গোষ্ঠীর, একটা জনগোষ্ঠীর ইচ্ছাকে প্রাধান্য দিয়ে এই লড়াই চলছে। অন্ততপক্ষে আপনারা যদি সাহায্য করতে না পারেন অন্ততপক্ষে পিছন ধরে টানবেন না। কারণ আপনি যখনই টানবেন তখনই আমি তাকে টানবো, আপনাকে আমি টেনে ফেলার চেষ্টা করব। সুতরাং এই আভ্যন্তরীণ অন্তঃকলহের মধ্যে না গিয়ে দক্ষিণ সহযোগিতা নিয়ে আগামী দিনে যাতে পথ চলা যায় সেই ব্যবস্থাটা করবেন। আপনারা জানবেন বিপ্লব থেমে থাকে না, পরিবর্তন থেমে থাকে না। আমরা যে পরিবর্তন করেছিলাম সেই পরিবর্তনটা পরিবর্তন ছিল না। মনে রাখবেন যে আমরা তখনও বলেছিলাম যে কোনো শাসক দলই, কোনো সরকারি পার্শ্ব শিক্ষকদের দাবি আদায় দেবে না। দাবি আদায় করতে হলে আপনাকেই করে নিতে হবে, আর তার জন্য কৌশল জানা দরকার। আমরা কৌশল অবলম্বন করেছি, সেই কৌশলে আপনারা থাকুন এই আশা রেখে সকলকে অভিনন্দন জানিয়ে আমি আমার আজকের লাইভ প্রোগ্রাম শেষ করছি। রাজ্য পার্শ্ব শিক্ষক সমন্বয় সমিতি জিন্দাবাদ। আগামী শুক্রবার আমাদের আরো একটা কার্যক্রম আছে, সেই কার্যক্রমের পর আপনাদেরকে আমরা আরো বিস্তারিতভাবে জানাবো। বন্ধুগণ, সকলে আমাদের সঙ্গে থাকবেন, ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকবেন। আমরা এই লড়াইয়ে জিতবো আশা করছি, এবং এই বলে সকলকে অভিনন্দন জানিয়ে আমার লাইভ প্রোগ্রাম শেষ করছি। রাজ্য পার্শ্ব শিক্ষক সমন্বয় সমিতি জিন্দাবাদ।